দেখো এখানে একজন নারীর ছবি আছে, হ্যাঁ, উনি অনেকদিন আগের মানুষ, তাই ছবিটা এরকম মানে পুরনো ছবি, আমরা দেখছি এটা। ওনার নাম হচ্ছে লীলা নাগ, লীলা নাগ, ঠিক আছে? তাহলে উনি কে, এখন তোমাদের জানতে ইচ্ছে করছে। উনি হচ্ছে দ্য ফার্স্ট ফিমেল স্টুডেন্ট অফ MA ইন ইংলিশ অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছিল 1921 সালে। তোমরা জানো বাংলাদেশের ইতিহাসের প্রথম ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। আজকে থেকে প্রায় 104 বছর আগের ইউনিভার্সিটি এটা। তাহলে ওই ইউনিভার্সিটির প্রথম ছাত্রী যিনি MA করেছেন তিনি হচ্ছেন উনি, লীলা নাগ। তাহলে তোমাদের চেয়ে আধুনিক বোঝা যাচ্ছে, 104 বছর আগেও তোমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট ছিল। এই যে চশমা পরে, হ্যাঁ, তোমরা 104 বছর পরেও তোমরা সে আদি যুগের মধ্যে থেকে এসো অনেকে। তাহলে চলো আমরা এবার পরে যাই, মেয়েরা আমরা এবার পরে যাই, চলো। আমরা একজন মহিয়সী নারীর কথা পড়বো আজকে, এবং তার জীবন দ্বারা আমরা ইন্সপায়ার্ড হব। এগুলো পড়ানোর উদ্দেশ্য হচ্ছে আজকে থেকে 104 বছর আগে একজন নারী যা কিছু করে গেছে, তোমরা 104 বছর পরে এসেও সেগুলো করতে পারছো কিনা একবার তোমরা ভেবে দেখবা নিজেরা। উনি মারা গেছে 1970-এ, আমাদের স্বাধীনতার আগে, আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে তিনি মৃত্যুবরণ করেছেন। তাহলে কতটুকু তিনি তার সময়ের তুলনায় এগিয়েছিলেন তোমরা ভাববা, ঠিক আছে? তাহলে আসো, এটা আছে তোমাদের ইউনিট 4 লেসন 2-তে। কোথায় আছে? ইউনিট 4 লেসন 2-তে আছে। দেখো, ইন 1921 সালে লীলা নাগ, ব্র্যাকেটে লেখা আছে নোন এস লীলা রয়। আমরা বাংলায় একটা উপাধি বলি রায়, রায় বলি না? এই রায়কে ইংরেজিতে বলা হয় রয়। তাহলে লীলা রয় ছিলেন, নামে পরিচিত ছিলেন ফর হার ম্যারেজ উইথ অনিল চন্দ্র রয়। তাহলে তার বিয়ে হয়েছিল অনিল চন্দ্র রয় নামে একজনের সাথে, যিনি ছিলেন অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লিডার। ইন্ডিয়ার একজন কংগ্রেসের নেতা ছিলেন তিনি। তাহলে ওনার সাথে বিয়ের পর ওনার রয় উপাধিটা নাগ উপাধির জায়গায় চলে আসে, ঠিক আছে? তোমরাও সামনের উপাধি চেঞ্জ করতে হবে। সামনে চৌধুরীর সাথে বিয়ে হলে চৌধুরী লাগাই দিবা, খানের সাথে বিয়ে হলে খান লাগাই দিবা, হ্যাঁ। তারপর আরো আছে শিকদার, মজুমদার, তরফদার, তালুকদার, এগুলো নামের সাথে লেগে যেতে পারে সামনে। আল্লাহ জানে তোমাদের সামনে কোন সারনেম চেঞ্জ করতে হয়। তাহলে উনি বিয়ের কারণে উনাকে মানুষ কি নামে চিনতো? লীলা রয় এই নামে চিনতো। ওকে, কথা বলো না মেয়েরা। ওয়াজ দ্য ফার্স্ট ওয়ামেন, তিনি ছিলেন প্রথম নারী। ওয়ামেন মানে কি? নারী। তাহলে এই জিনিসটা আমি ক্লাসে একবার পড়িয়েছিলাম, তোমাদেরকে একটু পড়ে এই জিনিসটা একটু বলে দেখো। এই যে শব্দটা, এটা সিঙ্গুলার না, এটার প্লুরাল হচ্ছে ঠিক আছে? আমরা সবাই এই শব্দটাকে বলি ওমেন। আমরা কি বলি? দেখো এই ওমেনটার, তোমরা যে ওমেন বলো, এটার বানানটা হচ্ছে এরকম। তোমরা যে ওমেন বলো এটার বানান কিরকম? হ্যাঁ, যে এটার বানান কিরকম? এরকম। এই ওমেন শব্দটার অর্থ হচ্ছে অশুভ লক্ষণ। মানুষ যখন আগে কুসংস্কারে বিশ্বাস করত, হ্যাঁ, পরীক্ষা আসলে এরকম যারা মানে স্বার্থপর, তারপরে যারা সুবিধাবাদী, হ্যাঁ, তারপরে বাংলায় প্রবাদ বাক্য আছে এদের জন্য দুধের মাছি, হ্যাঁ, ইংরেজিতে আছে ফ্রেজ সামার ফ্রেন্ডস, গ্রীষ্মকালের বন্ধু। এদেরকে পরীক্ষা আসলে একটু দেখা যায়, পরীক্ষা আসলে বসার জায়গা থাকে না। আবার পরীক্ষা শেষ হলে ইংরেজি পরীক্ষাটা শেষ হয়ে যায়, এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এমনি তোমরা যারা এরকম সময় মতো আসো আবার চলে যাও, তোমাদের একটু লজ্জা শরম কম, যে এটা বোঝা যাচ্ছে। আর তোমরা যে সামনে স্ব এলাকার নাম রাখবা,
স্বার্থপরতার দিক দিয়ে, এটাও আমি ভালো করে বুঝতেছি। আর যারা ঝড়ে বাদলে তোমার ড্রাই সিজনে হোক, রেনি সিজনে হোক, উইন্টার সিজনে হোক, সকালে হোক, রোজায় হোক, যারা আসে তারা যে আন্তরিক এটা বুঝি। আর যারা একটু ওসিলা খুঁজে, এক্সকিউজ খুঁজে না আসার, রমজানের সময় আসে না, আবার একটু শীত পড়লে আসে না, আবার 2-1 ফোঁটা বৃষ্টি পড়লে আসে না, আবার গরম পড়লে আসবে না 2-1 দিন পর, হ্যাঁ, এরা তোমরা নাম রাখবা, তোমাদের স্ব গ্রামের নাম রাখবা, রৌশন করবা বলে না হিন্দিতে, হ্যাঁ, নাম রৌশন করেগা। হ্যাঁ, ঠিক আছে। একটুক বলার পরও যদি তোমরা সামনে ঠিক না হও তাহলে মেনে নেব, তোমাদের জন্য নোবেল প্রাইজের ব্যবস্থা করতে হবে এরপর। ঠিক আছে মেয়েরা, আমরা কথা বলি। হ্যাঁ, স্যার ক্লাস নেওয়ার সময় যারা কথা বলে এরা মানসিকভাবে অসুস্থ, দে আর মেন্টালি ডিস্টার্ব। স্যার অনেকবার মানা করছি, আমি ধরে নেব এদের মেন্টাল সমস্যা আছে। তাহলে তোমরা কার কার সমস্যা আছে এটা দেখাতে চাইলে কথা বলো, অসুবিধা নেই। আমি বাবা মাকে জানাবো আর কি যে আপনার মেয়ের সমস্যা আছে, ডাক্তার দেখাবো। ওকে, দেখো 40-50 মিনিটে একটা প্যাসেজ শেষ করাটা খুবই চ্যালেঞ্জিং। কথা বলবে না প্লিজ। তোমরা সেই একই ফ্যামিলিয়ার ফেস কারা কথা বললো আমি দেখি, কথা বলবে না। এই প্যাসেজের ওনার কথা বোঝার চেষ্টা করো। তোমরা ইন্সপায়ার্ড হও নায়িকাদের দ্বারা, মডেলদের দ্বারা, এই যে এদের দ্বারা, কিন্তু তোমাদের জীবনে রোল মডেল হওয়া উচিত এরকম আলোকিত নারীগুলা। তোমরা ওদেরকে রোল মডেল ভাবো না, ধর্ম দিয়ে বিচার করো বা তোমরা তোমাদের অ্যাঙ্গেল থেকে বিচার করো, তাই তোমরা পিছিয়ে, মানসিকভাবে আলোকিত না। তোমরা এমনিতেই শিক্ষিত, বাট ভিতরে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার একদম ভেতরটা। আলোকিত মানুষ সে তার কথায়, চিন্তায়, ভাবনায়, কাজে, সব জায়গায় আলোকিত। যে শিক্ষার প্রকৃত রূপটা এখন বেশিরভাগ মানুষের কাছেই নাই। ঠিক আছে, আমরা পড়ি, আর কথা না বাড়াই। ওকে, দেখো তিনি ছিলেন, আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম, দেখো আমরা এই ওমেন শব্দটা সবাই উচ্চারণ করি এভাবে, ওমেন, কিন্তু ওমেন বললে আসলে এই ওয়ার্ডটাকে বোঝায় যেটার অর্থ হচ্ছে অশুভ লক্ষণ। যেমন আমি ওদিন বলছিলাম ক্লাসে, তোমরা যদি তোমাদের কলেজের নামটা লিখো চৌকরিয়া আবাসিক ওমেন্স কলেজ, এটা এরকম বললে এটার অর্থটা হবে চৌকরিয়া আবাসিক অশুভ লক্ষণ কলেজ। হ্যাঁ, ওমেন যেটা উচ্চারণ করো, কিন্তু এটার উচ্চারণটা এরকম না। মেয়েরা তোমরা নিজেদের শব্দটা কিন্তু উচ্চারণ শিখতে হবে। প্রথম এটার উচ্চারণ হচ্ছে ওমেন, বলো ওমেন, ঠিক আছে। এবার প্লুরাল যেটা, এটার উচ্চারণ হচ্ছে উইমেন, ঠিক আছে। সিঙ্গুলারটার উচ্চারণ হচ্ছে ওমেন, প্লুরালটার উচ্চারণ হচ্ছে উইমেন। তাহলে তুমি যদি ইংরেজিতে বলো তাহলে তোমাকে তোমার কলেজের নাম বলতে হবে চৌকরিয়া রেসিডেন্সিয়াল উইমেন্স কলেজ। ওমেন্স কলেজ বলা যাবে না, কি বলতে হবে? উইমেন্স কলেজ, ঠিক আছে। তাহলে তিনি ছিলেন দ্য ফার্স্ট ওয়ামেন, প্রথম নারী, টু বি অ্যাডমিটেড, যিনি ভর্তি হয়েছিলেন টু দ্য এমএ ইন ইংলিশের এমএতে অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা ইউনিভার্সিটিতে। ওকে, ব্রেকিং দ্য প্যাট্রিয়ার্কাল ব্যারিয়ার। প্রথমে আসো এই বোল্ড ওয়ার্ডটা দেখো, প্যাট্রিয়ার্কাল, পিতৃতান্ত্রিক অথবা পুরুষ শাসিত। আমরা জানি আমাদের এই সমাজ পুরুষ শাসিত সমাজ, রাইট? আমাদের এখানে পুরুষই সিদ্ধান্ত নেয়, যদিও এখন পরিস্থিতি চেঞ্জ হচ্ছে। তাহলে ব্যারিয়ার মানে হচ্ছে বাধা, ব্যারিয়ার মানে কি? বাধা। তাহলে পিতৃতান্ত্রিক বা পুরুষ শাসিত সমাজের বাধাকে ভেঙে দিয়ে, ব্রেক মানে কি? এই লাইনটা কি বুঝছো তোমরা? ব্রেকিং মানে ভাঙা, প্যাট্রিয়ার্কাল মানে পুরুষ শাসিত, আর ব্যারিয়ার মানে কি? বাধা। একটু ওনার কাছ থেকে শীটটা নাও, একটু শীটটা নাও না। তাহলে পুরুষ শাসিত সমাজের বাধাকে ভেঙে দিয়ে, ওকে, লীলা নাগ প্রতিষ্ঠা করেছিল দ্য
আইডেন্টিটি মানে পরিচয়, অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইংরেজি বিভাগের পরিচয়, ফ্রম দ্য ভ্যারি বিগিনিং, একদম শুরু থেকে, অ্যাজ এ প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম মানে স্থান বোঝাতে পারো, ফর প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারেল আইডিয়াস, একটা উদার এবং প্রগতিশীল। এই প্রোগ্রেসিভ কথাটার মানে হচ্ছে প্রগতিশীল, প্রোগ্রেসিভ মানে কি, আর লিবারেল মানে কি, উদার, উদার এবং প্রগতিশীল ভাবনার একটা স্থান হিসেবে তিনি তার যে ইংলিশ ডিপার্টমেন্ট ছিল সেটার পরিচয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর আসো, অলদো হার ডিসিশন টু জয়েন দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ ওয়াজ ইনিশিয়ালি ম্যাট উইথ রেসিস্টেন্স, বলতে তার যে সিদ্ধান্ত ছিল টু জয়েন, জয়েন মানে যুক্ত হওয়া, ইংরেজি ডিপার্টমেন্টে যুক্ত হওয়ার যে সিদ্ধান্ত, ওয়াজ ইনিশিয়ালি, এই ইনিশিয়ালি কথাটার মানে প্রাথমিকভাবে, ম্যাট, ম্যাট মানে দেখা হওয়া, সাক্ষাৎ হওয়া, উইথ রেসিস্টেন্স, রেজিস্ট্যান্স বলতে বাধা বোঝাবে, প্রতিবন্ধকতা বোঝাবে। তার ওই বিভাগে ভর্তি হওয়ার সিদ্ধান্তটা প্রাথমিকভাবে বাধার সম্মুখীন হয়, ঠিক আছে। শি অ্যাচিভড হার গোল, কিন্তু তিনি তার লক্ষ্যটা অর্জন করেন উইথ আ স্পেশাল, একটা বিশেষ পারমিশন, অনুমতি পান তিনি, ফ্রম দ্য দেন ভাইস চ্যান্সেলর, তখনকার যে ভাইস চ্যান্সেলর ছিলেন ফিলিপ হার্টগ, ওনার কাছ থেকে তিনি বিশেষ সুবিধা অনুমতি নিয়ে তিনি সেই বাধাটা কি করেন, অতিক্রম করেন। তারপর দেখো, তারপর কি বলছে, কোথায়, অ্যান্ড ফুলফিল হার ড্রিম, এবং তিনি তার স্বপ্নটা কি করেছিলেন, অর্জন করেছিলেন, অফ গ্র্যাজুয়েটিং ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে কি গ্র্যাজুয়েশনের যে যে স্বপ্ন তার ছিল সেটা তিনি পূরণ করেছিলেন। ইন 1923, 1923 সালে, শি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ামেন, তিনি ছিলেন প্রথম নারী, টু রিসিভ অ্যান MA, যিনি MA ডিগ্রি লাভ করেন ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইংরেজি বিভাগ থেকে, ঠিক আছে। বাট লীলা নাক্স লিগ্যাসি, কিন্তু লীলা নাক্সের যে ঐতিহ্য, তার যে নাম সুনাম, গোজ বিয়ন্ড দ্য কনফাইন্স অফ ক্লাসরুম, এই কনফাইন মানে সীমা বা সীমাবদ্ধতা, তার সুনামটা ক্লাসরুমের সীমার চেয়েও আরো বাইরে চলে গেছে। তিনি কি করেছিলেন ক্লাসরুমের বাইরে, দেখো, হোয়াইল শি ওয়াজ এ স্টুডেন্ট, যখন তিনি একজন ছাত্রী ছিলেন, শি ফর্মড, তিনি গঠন করেছিলেন ঢাকা উইমেন্স কমিটি, ঢাকার নারীদের নিয়ে একটা কমিটি করেছিলেন, অ্যান্ড রেইজড ফান্ড, এবং তারা তহবিল জমা করেছিল, টাকা জমা করেছিল, ফান্ড, ফর দ্য 1921 বেঙ্গল ফ্লাড ভিকটিম, 1921-এ বাংলাদেশে একটা কি হয়, বাংলায় একটা বন্যা হয়, সেটার যারা ভিকটিম ছিল, ভুক্তভোগী ছিল, তাদের জন্য তিনি কি করেন, ফান্ড কালেক্ট করেন, দ্যাট মিনস টাকা পয়সা জমা করেন। আমি কি বোঝাইতে পারছি এটা? এরপরে দেখো, শি ওয়াজ অ্যাক্টিভলি ইনভলভড, তিনি খুব সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ইন দ্য এম্পাওয়ারমেন্ট, আমরা পাওয়ার মানে ক্ষমতা জানি, এম্পাওয়ারমেন্ট মানে ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট মানে কি, ক্ষমতায়, তিনি সক্রিয়ভাবে নারীদের সমাজে নারীদের ক্ষমতায়নের ব্যাপারে কি ছিলেন, জড়িত ছিলেন। ইন 1923, 1923 সালে, শি ফাউন্ডেড, তিনি প্রতিষ্ঠা করেছিলেন দীপালি সংঘ, দীপালি সংঘ নামে একটা সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন, হুইচ সার্ভড, যে সংঘটা সেবা, কি সেবা দিত দেখো, অ্যাজ এ ট্রেনিং ইনস্টিটিউট, এটা ছিল একটা প্রশিক্ষণ প্রতিষ্ঠান ফর অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিস্ট, অ্যান্টি কলোনিয়াল অ্যাক্টিভিস্ট। অ্যান্টি কলোনিয়াল মানে উপনিবেশ বিরোধী, উপনিবেশ কি ব্রিটিশ বিরোধী বলতে পারো। আমরা জানি 1947-এর আগে আমাদের উপমহাদেশটা কি ছিল, ব্রিটিশদের অধীনে ছিল। তাহলে এখানে অ্যান্টি কলোনিয়াল অ্যাক্টিভিস্ট, অ্যাক্টিভিস্ট মানে কর্মী, তাহলে ব্রিটিশ বিরোধী যারা কর্মী ছিল তাদেরকে ওই প্রতিষ্ঠানে কি করা হতো, প্রশিক্ষণের ব্যবস্থা করা হতো। এরপর আসো, বিটুইন 1927 and 1928, 1927 এবং 28-এর মধ্যে, শি এস্টাবলিশড, তিনি প্রতিষ্ঠা করেছিলেন দ্য ফার্স্ট সেলফ ডিফেন্স ইনস্টিটিউট, প্রথম আত্মরক্ষার একটা প্রতিষ্ঠান করেছিলেন তিনি, ফর গার্লস ইন বেঙ্গল, বাংলার মেয়েদের জন্য আত্মরক্ষা, মানে হয়তো সেখানে একটু মার্শাল আর্টটা শেখানো হতো আর কি, আত্মরক্ষার কৌশল শেখানোর জন্য তিনি একটা কি করা হতো, তিনি একটা ইনস্টিটিউট, একটা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। দেন
অ্যাট দ্য 1928 কলকাতা কংগ্রেস সেশন, তখন 1928 সালের কলকাতার যে কংগ্রেসের অধিবেশন, শি প্রেজেন্টেড এ পেপার, তিনি একটা পত্র উপস্থাপন করেন, অন দ্য হিস্ট্রি অফ উইমেন্স মুভমেন্ট, নারীদের আন্দোলনের ইতিহাসের উপর, ইন বেঙ্গল, বাংলায় নারীরা যেভাবে আন্দোলন করেছে সেটার ইতিহাসের উপর তিনি কংগ্রেসে একটা কি উত্থাপন করেন, তার পত্র উপস্থাপন করেন অ্যাজ এ ডেলিগেট। এই ডেলিগেট কথাটার মানে হচ্ছে প্রতিনিধি। ডেলিগেট মানে কি? প্রতিনিধি। অ্যান্ড বাই 1929 সালের মধ্যে লীলা নাগ হ্যাড সাকসেসফুলি ফাউন্ডেড, লীলা নাগ সফলভাবে প্রতিষ্ঠা করেছিল 12 ফ্রি প্রাইমারি স্কুল ফর গার্লস। তাহলে মেয়েদের জন্য 12টা বিনা বেতনে প্রাইমারি স্কুল কি করেছিল? প্রতিষ্ঠা করেছিল। এখানে একটা চমৎকার বিষয় শেখার আছে। আচ্ছা, তোমরা কি ফাইন্ড মানে জানো? ফাইন্ড মানে খোঁজা, রাইট? ফাইন্ডের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল জানো? ফাউন্ড। আবার দেখো, এই পাস্ট ফর্মের ভার্বটা নিজেই একটা প্রেজেন্ট ফর্মের ভার্ব হতে পারে। এই ফাউন্ড মানে প্রতিষ্ঠা করা। এই ফাউন্ড মানে কি? প্রতিষ্ঠা। এটার পাস্ট টেন্স হচ্ছে এটার সাথে ইডি যোগ হয়, ফাউন্ডেড। ফাউন্ড শব্দটা, এই শব্দটা যখন ফাইন্ডের পাস্ট ফর্ম হতে পারে, আবার এই শব্দটা নিজে একটা প্রেজেন্ট ফর্মের ভার্ব হতে পারে। যদি ফাউন্ড প্রেজেন্ট ফর্ম হয় সেটার অর্থটা হয় প্রতিষ্ঠা করা। যেমন এখানে বসাইছে, দেখো, নীলা নাগ হ্যাড সাকসেসফুলি ফাউন্ডেড, এটা পাস্ট টেন্স না, ইডি আছে না? এটা মানে প্রতিষ্ঠা করা। এটা মানে কি? সে সফলভাবে প্রতিষ্ঠা করেছিল 12 ফ্রি প্রাইমারি স্কুল ফর গার্লস, মেয়েদের জন্য 12টা বিনামূল্যে কি করে? স্কুল প্রতিষ্ঠা করে। অ্যাপার্ট ফ্রম হার কন্ট্রিবিউশন টু উইমেন্স ইমানসিপেশন, অ্যাপার্ট ফ্রম মানে ছাড়াও, হার কন্ট্রিবিউশন তার অবদান, টু উইমেন্স নারীদের, ইমানসিপেশন মানে মুক্তি, নারীদের মুক্তিতে তার অবদানের পাশাপাশি লীলা কনসিস্টেন্টলি, লীলা অবিরামভাবে, চলমানভাবে ভয়েসড কথা বলতো বা মতামত প্রকাশ করতো, হার ওপিনিয়ন ইন পলিটিক্স, রাজনীতিতেও সে সমানভাবে নিজের মতামত প্রকাশ করত। শি হ্যাড বিন ইমপ্রিজন, দেখো ইমপ্রিজন মানে কারাগারে বন্দি করা। ইমপ্রিজন মানে কি? প্রিজন মানে হচ্ছে কারাগার। প্রিজন মানে কি? এই প্রিজন মানে কি? কারাগার। ইমপ্রিজন মানে কারাগারে বন্দি করা। তাকে বেশ কয়েকবার, অন সেভারাল অকেশন, কয়েকবার তাকে কারাগার বন্দি করা হয়। তাহলে when the সাবকন্টিনেন্ট মানে উপমহাদেশ, আমরা জানি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এসবগুলো একটা উপমহাদেশ ছিল একসময়। এই উপমহাদেশ যখন ওয়াজ এমব্রয়েলড, জড়িত ছিল, টার্ময়েল, বিক্ষুব্ধ অবস্থায় ছিল। যখন বিক্ষুব্ধ অবস্থা কখন ছিল? যখন ব্রিটিশদের কাছ থেকে ভারত পাকিস্তান আলাদা হয়, ওই সময়টার কথা বলছি। যখন আমাদের এই উপমহাদেশ বিক্ষুব্ধ অবস্থায় ছিল, ডিউরিং দ্য পার্টিশন মানে দেশভাগ। তোমরা জানো 47 উপমহাদেশ ভাগ হয়ে যায়, ভারত এবং পাকিস্তান দুইটা আলাদা দেশে, ওইটাকে বলে পার্টিশন, দেশভাগ। পার্টিশনের সময় যখন আমাদের উপমহাদেশ বিক্ষুব্ধ ছিল, লীলা নাগ সেট আপ ক্যাম্পস, লীলা নাগ স্থাপন করে ক্যাম্প ফর দ্য ভিকটিমস অফ নোয়াখালী রায়ট। নোয়াখালীতে একটা দাঙ্গা হয়, রায়ট মানে হচ্ছে দাঙ্গা। সাধারণত ধর্মের দুইটা ভিন্ন ধর্মের মানুষ যখন মারামারি করে, সাধারণত আমাদের দেশে তো হিন্দু এবং মুসলিম মারামারি করে, তাই নোয়াখালীতে একটা সময় আমাদের দেশে প্রচুর হিন্দু ধর্মের মানুষ ছিলেন, কিন্তু কিছু খারাপ মানুষের কারণে ওরা ওই জায়গাটা পায়নি, ঠিক আছে? তাহলে নোয়াখালীতে একবার দাঙ্গা হয় হিন্দু মুসলিম, তাহলে সেখানে অনেক হিন্দুরা আক্রান্ত হয় মুসলিমদের দ্বারা, অনেক খারাপ মুসলিমদের দ্বারা, ভালোদের দ্বারা না অবশ্যই, কারণ ভালো কোনো মুসলিম এটা করতে পারে না, আমি তো সেটা বিশ্বাস করি। তোমরা করো? হ্যাঁ, আমরা মানুষ, এটা আমাদের প্রথম পরিচয়, তারপরে ধর্মের কথা আসবে। হ্যাঁ, আল্লাহ জানে এটা আবার কেউ কিছু মাইন্ড করে কিনা। এখন তো কথা বলতেই ভয় লাগে। এরপরে আসো, তাহলে নোয়াখালীর দাঙ্গার ওই ভিকটিমদের জন্য, যারা আক্রান্ত ছিল তাদের জন্য একটা ক্যাম্প করে, ক্যাম্প স্থাপন করে। যে দাঙ্গাটা হয়েছিল কখন? 1946-এ, 1946। অ্যান্ড ফর অ্যাবান্ডান্ট উইমেন, অ্যাবান্ডান মানে পরিত্যক্ত, যাদেরকে পরিবার ছেড়ে চলে গেছে। দাঙ্গার সময় তো যে যার প্রাণ বাঁচানোর জন্য এক একদিকে পালাইছে, সে সময় পরিত্যক্ত যারা মহিলা ছিল তাদের জন্য। অ্যান্ড রিফিউজিস, তোমরা রিফিউজি মানে জানো শরণার্থী, যারা নিজের জন্মস্থান ছেড়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়,
তাদেরকে বলে রিফিউজি। ঠিক আছে, যেমন রোহিঙ্গারা আমাদের দেশে আছে এখন, ওরা হচ্ছে রিফিউজি, রাইট? তাহলে রিফিউজিদের জন্য ফ্রম ইস্ট বেঙ্গল, তখন এই আমাদের বাংলাদেশকে ইস্ট বেঙ্গল বলতো, পূর্ব বাংলা। ঠিক আছে, ওটা তো পশ্চিম বাংলা, কলকাতার ওই সাইডে পশ্চিম বাংলা। তাহলে তিনি কলকাতায় থাকতেন হয়তো ওই সময়, তিনি পূর্ব বাংলা থেকে যেই শরণার্থীরা এবং যে পরিত্যক্ত নারীরা যেত তাদের জন্য একটা ক্যাম্প করেছিল। ঠিক আছে, এরপরে দেখো ইন 1946 she was the only Bengali woman elected to the Constituent Assembly of Bengal। দেখো 1946-এ, আজকে থেকে অনেক অনেক বছর আগে, তিনি ছিলেন প্রথম বাঙালি নারী যিনি ওখানকার, তুমি কনস্টিটিউয়েন্ট মানে তোমার এই যে আমাদের ধরো পেকুয়া এবং চকুরিয়া মিলে একটা আলাদা সংসদ আসন না, ওখানকার আসনে তিনি একজন জয়ী হয়েছিলেন, প্রথম নারী ন্যাশনাল অ্যাসেম্বলিতে। ঠিক আছে, সংসদে। এরপর দেখো লীলা নাগ ব্রোক দ্য গ্লাস সিলিং। সিলিং মানে জানো তোমরা, এই যে এটাকে সিলিং বলে, রাইট? গ্লাস সিলিং মানে গ্লাস তো স্বচ্ছ হয়, রাইট? কাঁচ স্বচ্ছ হয় না, এই স্বচ্ছ বুঝো, এক পাশ থেকে আরেক পাশে দেখা যায়। গ্লাস সিলিং মানে বোঝানো হচ্ছে অদৃশ্য বাধা। গ্লাস কি দেখা যায়? যেটা স্বচ্ছ সেটা সচেতন চোখে পড়ে না, রাইট? এক পাশ থেকে আরেক পাশ দেখা যায়। তাহলে গ্লাস সিলিং বলতে এখানে অদৃশ্য বাধা বোঝাবে। তাহলে লীলা নাগ তার অদৃশ্য বাধাকে অনেকবার, সো মেনি লেভেলস, অনেকবার ভেঙেছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লিমিট হার। তাহলে তাকে যদি আমরা সীমাবদ্ধ করি, বিইং অনলি এ ফ্যামিনিস্ট, এই শব্দটা দেখো, ফ্যামিনিস্ট মানে নারীবাদী, যারা নারীদের অধিকার নিয়ে আন্দোলন করে তাদেরকে নারীবাদী বলে, ইংরেজিতে বলে কি? ফ্যামিনিস্ট। আমরা যদি লীলা নাগকে শুধুমাত্র নারীবাদী বলি তাহলে হবে না, কারণ সে তার অদৃশ্য বাধাকে অনেকবার ভেঙেছে। সে শুধুমাত্র নারীবাদী ছিল তা না, আর কি ছিল দেখো, শি ফুলফিলস অল দ্য ক্রাইটেরিয়া। তিনি তার সমস্ত গুণাবলী বা বৈশিষ্ট্যকে কি করেছিলেন? পূরণ করেছিলেন। কি হওয়ার? সিটিজেন, নাগরিক হওয়ার। র্যাবেল, বিপ্লবী, র্যাবেল মানে কি? বিপ্লবী। রিফর্মার, সংস্কারক। সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সমাজকর্মী। অ্যান্ড এ চেঞ্জ এজেন্ট, এবং একজন পরিবর্তনের ধারক বাহক হিসেবে তিনি অনেকগুলা কি ক্রাইটেরিয়া, বৈশিষ্ট্য পূরণ করেছেন। লুকিং অ্যাট দ্য আদার ওয়ামেন হু স্টাডিড ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ মাচ লেটার। তাহলে ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ইংলিশে আরও অনেক নারীরা পরবর্তীতে আসে, ওদের দিকে আমরা পরের প্যাসেজগুলোতে থাকাবো। উই ক্যান ট্রেস দিস ফিচার, আমরা সে একই বৈশিষ্ট্য, লীলা নাগের যে বৈশিষ্ট্যগুলো পেয়েছি সেগুলো পাবো অফ সোশ্যাল অ্যাক্টিভিজম, সমাজের প্রতি যাদের যে দায়বদ্ধতা সেটা তারা পূরণ করত, তাদের মধ্যেও আমরা এই বৈশিষ্ট্যগুলো খুঁজে পাবো। তাহলে সংস্কারক, সংস্কার চলতেছে দেশে, রিফর্ম, কোনো কিছুকে পুনরায় কি করা, রূপ দেয়া, রিফর্মার, সংস্কারক। বুঝতে পেরেছ? যেমন আসিফ মাহমুদ একজন সংস্কারক। তারপরে আর যারা যারা আছেন এখন, বেশি কথা বলতে পারছি না। হ্যাঁ, তাহলে তোমরা বুঝছো, এখনো তো ওনার মতো এখনো ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছর এমএ করে বেরোচ্ছে মেয়েরা। এই প্রতি বছর এমএ করে বেরোচ্ছে না? এমএ ডিগ্রি 1923 সালে পেয়েছিলেন। স্টিল নাও এখনো ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে এমএ করে মেয়েরা বেরোচ্ছে। কিন্তু সে মেয়েরা কি করছে? সংসার করছে, বাচ্চা কাচ্চা হচ্ছে, বাচ্চা কাচ্চাকে মানুষ করছে, আর একজন মানুষ মনে না রাখার মতো জীবন কাটিয়ে একদিন মরে যাচ্ছে। কয়জন নারী এমন জীবন যাপন করতে পারে যেটা লীলা নাগের মতো স্মরণীয় হওয়ার মতো জীবন কয়জন যাপন করতে পারে? ঠিক আছে, তাহলে আমরা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে যারা সমাজের জন্য কাজ করে মানুষ, ওই মানুষগুলো আলোকিত মানুষ। ঠিক আছে, আমরা এটা বোঝার চেষ্টা করবো আর কি। তাহলে দেখো, তোমরা বাসায় যদি বাংলা বুঝতে অসুবিধা হয় তাহলে এখান থেকে পড়বা। দেন এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড লিস্ট। তোমরা যারা শব্দ শিখবা, দেখো ফার্স্ট ইয়ারে লম্বা একটা সময় থাকে শব্দ শেখার জন্য। তুমি ফার্স্ট ইয়ারে যদি কিছু ওয়ার্ড স্টক করে ফেলতে পারো, সেকেন্ড ইয়ারটা দেখবা খুব ইজি হবে তোমার জন্য। কারণ ভাষা সহজ হয়ে যায় কখন? যখন তুমি শব্দের অর্থ জানবা। ঠিক আছে, এখানে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আছে যেমন প্যাট্রিয়ার্কাল, পিতৃতান্ত্রিক,
যেটার সিনোনিম আছে দেখো মেল ডমিনেটেড, পুরুষ শাসিত, অথবা শোভিনিস্টিক। এটার উল্টাগুলো আছে এখানে, তোমরা এগুলো একটু শিখে নিবা, পারবে তো? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আজীবন এই শব্দগুলাই তোমাদের জন্য কি হয়ে যাবে, সম্পদ হয়ে যাবে। তাহলে আমরা চলো এমসিকিউতে যাই। শীট তো দেয়া দরকার মনে হয় তোমাদেরকে। প্রথমে আসো, পাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে যারা গতদিন আসছো। তোমরা অনেক বেশি আসছো, এতগুলো নাই এখানে। কে কে আসছো? এই মিথ্যা বলবে না, মিথ্যা বললে আগামী 2 দিন বন্ধ। আমি প্রেজেন্স রাখি, তুমি দিও। হ্যাঁ, যেটা আরবে তাকে দিও। আজকাল মানুষ সোয়াবের নিয়মিতে মিথ্যা কথা বলে। কি এক কঠিন সময় আসছে, মানুষ মনে করলে মিথ্যা বললে সোয়াব হবে। তো পড়ে যাই। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্যাট্রিয়ার্কাল? প্যাট্রিয়ার্কাল মানে পিতৃতান্ত্রিক, পুরুষ শাসিত। ফিমেল মানে নারী, রাইট? মেল মানে কি? পুরুষ। তোমরা কি ডমিনেট মানে জানো মেয়েরা? এই তোমরা কি ডমিনেট মানে জানো? হ্যাঁ, ডমিনেট মানে হচ্ছে কর্তৃত্ব। এই ডমিনেট মানে কর্তৃত্ব করা। ডমিনেট মানে কর্তৃত্ব করা। মেল ডমিনেটেড মানে যেখানে পুরুষরা কর্তৃত্ব করে, সেই সমাজকে কি বলে? মেল ডমিনেটেড। আমরা কি বুঝতে পেরেছি? তারপরে আসো, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ইমানসিপেশন? ইমানসিপেশন মানে কি? মুক্তি। ইমানসিপেশন মানে কি? এখানে কি সিনোনিম চাইছে নাকি অপোজিট ওয়ার্ড চাইছে? তোমরা সবাই এদিকে দেখো, অপোজিট ওয়ার্ড মানে কি? সমার্থক নাকি বিপরীত? তাহলে মুক্তির বিপরীত চাইছে না? এখানে ফ্রিডম, লিবার্টি, ইন্ডিপেন্ডেন্স, তিনটা শব্দের মানে হচ্ছে কি? স্বাধীনতা বা মুক্তি। এখানে পরাধীনতা অর্থে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে সাবজুগেশন। পরাধীনতা পাশে লিখে রাখতে পারো বাংলা। সাবজুগেশন মানে কি? পরাধীনতা। এরপর আসো, হোয়াট রোল ডিড লীলা নাগ প্লে আফটার নোয়াখালী রায়টস? নোয়াখালীর দাঙ্গার পর লীলা নাগ কোন ধরনের কোন ভূমিকা পালন করেছিল? তিনি কি ট্রেনিং ইনস্টিটিউট করেছিল? সেট আপ ক্যাম্প ফর দ্য ভিকটিমস, ভিকটিমসদের জন্য তিনি ক্যাম্প স্থাপন করেছিল, নাকি লিগাল এইড, আইনি সহায়তা দিয়েছিল, নাকি ল্যাডে প্রোটেস্ট, প্রতিবাদ করেছিল? কোনটা করেছিল? সেট আপ ক্যাম্প ফর দ্য ভিকটিমস। ওকে, নেক্সট আসো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এম্পাওয়ারমেন্ট মিন? আমরা পাওয়ার মানে ক্ষমতা জানি, এম্পাওয়ারমেন্ট মানে ক্ষমতায়ন। এম্পাওয়ারমেন্ট মানে কি? ক্ষমতায়ন। তাহলে ক্ষমতায়ন বলতে এখানে আমরা অপশনগুলো যদি একটু দেখি, এম্বার্গো মানে নিষেধাজ্ঞা। এম্বার্গো মানে কি? নিষেধাজ্ঞা। অ্যাপ্রুভাল মানে কোনো কিছুর স্বীকৃতি। তারপরে রিকগনিশন মানেও স্বীকৃতি। এখানে লাস্ট ওয়ার্ডটা দেখো, এই এনেবলমেন্ট, এটা মানে হচ্ছে ক্ষমতায়ন। এনেবলমেন্ট মানে কি? ক্ষমতায়ন। তাহলে এম্পাওয়ারমেন্টের সিনোনিম কি হবে? এনেবলমেন্ট। এরপর আসো ডেলিগেট। আমরা ডেলিগেট মানে জানি প্রতিনিধি, প্রতিনিধি। অবজারভার মানে জেনে কোনো কিছু পর্যবেক্ষণ করেন, পর্যবেক্ষক। ওকে, পার্টিসিপেন্ট মানে অংশগ্রহণকারী। রিপ্রেজেন্টেটিভ, এটা মানে হচ্ছে প্রতিনিধি। রিপ্রেজেন্টেটিভ মানে কি? প্রতিনিধি। তাহলে ডেলিগেটের সিনোনিম হবে কোনটা? রিপ্রেজেন্টেটিভ। ওকে, নেক্সট আসো, অ্যান্টাগনিস্ট মানে বিরোধী বা প্রতিপক্ষ, শত্রু, এটা বোঝায়। হ্যাঁ, এরপরে ওয়ার্ডটা দেখো টার্ময়েল। টার্ময়েল মানে বিক্ষুব্ধ, বিশৃঙ্খলা, নৈরাজ্য, এগুলা বোঝায়। এই শব্দটা পড়ো তো দেখি সবাই। খেয়স, এটা উচ্চারণ কি? খেয়স। খেয়স না, খেয়স। তোমরা কি জানো খেয়স মানে কি? নৈরাজ্য, বিশৃঙ্খলা। এখানে অ্যান্সার হচ্ছে এটাই, খেয়স। ঠিক আছে, এখানে ট্রাঙ্কুইল মানে শান্ত, পিস মানেও শান্তি, আর হারমোনি মানে সৌহার্দ্য। তাহলে এখানে
বিশৃঙ্খলা বা নৈরাজ্য, টার্মোয়েল, সেটার সিনোনিম কি? এই কথা বলো, সিনোনিম কি? chaos। এরপর দেখো অ্যাবান্ডন, এমনিতে মূল ওয়ার্ডটা হচ্ছে অ্যাবান্ডন মানে ত্যাগ করা। হ্যাঁ, মনে করো দ্য রোহিঙ্গা অ্যাবান্ডন দেয়ার হোমল্যান্ড, রোহিঙ্গারা তাদের জন্মভূমি ত্যাগ করেছে। অ্যাবান্ডন মানে ত্যাগ করা, বাট এখানে প্যাসেজে অ্যাবান্ডন মানে পরিত্যক্ত বোঝাবে, ছেড়ে আসা কোনো কিছু। ঠিক আছে, ধরো একটা বাড়িতে অনেক বছর ধরে কেউ থাকে না, পরিত্যক্ত, পরিত্যক্ত বাড়ি, আমি বলতে পারি দিস ইজ অ্যান অ্যাবান্ডন্ট হাউস, মানে কেউ মানুষ এটা ছেড়ে চলে এসেছে, এটা বোঝাবে। তাহলে পরিত্যক্ত বলতে এখানে যে শব্দটা আছে এটা দেখো ফরসেকেন। এই ফরসেক শব্দটা দেখো, ফরসেক মানে ত্যাগ করা, ফরসেক মানে কি? ত্যাগ করা। ফরসেকেন মানে পরিত্যক্ত। এখানে বিলাভেড মানে প্রিয়, স্পেশাল বিশেষ, আর অ্যাডোর মানে একই কথা, প্রিয়, যেটা মানুষ পছন্দ করে সেটা। Which organization did Leela establish while she was still a student? তাহলে লীলা যখন স্টুডেন্ট ছিল, যখন সে কোন সংস্থাটা প্রতিষ্ঠা করেছিল? তোমরা জানো ঢাকা উইমেন্স কমিটি। তোমাদেরকে কি পড়ে দেখতে হবে নাকি ওখানে পাবা? তিনি স্টুডেন্ট থাকাকালীন যেটা প্রতিষ্ঠা করেছিল সেটা হচ্ছে কি? ঢাকা উইমেন্স কমিটি, যেটার জন্য তিনি ওই যে ফ্লাড ভিকটিমের জন্য ফান্ড রেজ করেছিল, সেটা কোনটা? ঢাকা উইমেন্স কমিটি। এরপরে আসো ক্রাইটেরিয়া, বৈশিষ্ট্য বলতে পারো, বা মানদণ্ড বলতে পারো, মাপকাঠি বলতে পারো। ক্রিড, প্রথম আসো, ক্রিড মানে ধর্মবিশ্বাস। লাস্ট বেঞ্চ, এই মাঝখানের জন, এলে কি জেরিন মেরিন তোমরা? হ্যাঁ, তোমরা দুজন কি জেরিন মেরিন? তোমরা কই ছিল এতদিন? সবাই মিলে কি তোমরা অনিয়মিতরা সব একসাথে জোট পাকাইছো না? আসবে না? পরীক্ষা না হলে তো এখনো আসছে না মনে হয়, পরীক্ষা কাছাইছে এই জন্য আসতেছো। তোমরা কারা? তোমরা আসো কারা? কাদের কথা বলতেছো? হ্যাঁ, আমাদের ওবায়দুল কাদের সাহেবের একটা ডায়লগ ছিল, ওরা ওরা কারা না এরা কারা, আরে এরা কারা, কোত্থেকে এলো ওরা, এরকম বলতো। আসো ক্রিড, ক্রিড মানে হচ্ছে ধর্মবিশ্বাস, ল মানে আইন, বিলিফ মানে বিশ্বাস। লাস্ট ওয়ান দেখো স্ট্যান্ডার্ড, মানদণ্ড। স্ট্যান্ডার্ড মানে কি? মানদণ্ড। তাহলে ক্রাইটেরিয়া মানে মাপকাঠি, স্ট্যান্ডার্ড মানে মানদণ্ড। তাহলে আমরা এই দুটাকে কি হিসেবে বলতে পারি? সিনোনিম হিসেবে বলতে পারি। তারপর আসো লিগ্যাসি। লিগ্যাসি মানে যেটা মানুষ বংশানুক্রমিক ভাবে পায়। তাহলে বাবা বা পূর্বপুরুষ থেকে পাওয়া ঐতিহ্য, সেটাকে লিগ্যাসি বলে। এই পূর্বপুরুষ থেকে কিছু একটা পেলে সেটাকে বলে ইনহেরিটেন্স। কি বলে? ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স, ঐতিহ্য। এখানে বাকি অপশনসগুলো যদি তুমি দেখো, কনসেন্ট মানে রাজি হওয়া, অবলিভিয়ন মানে ভুলে যাওয়া, আর রিস্ট্রেইন মানে কন্ট্রোল করা। ওকে, এরপর দেখো হোয়াট ডাজ দ্য ফ্রেজ গ্লাস ব্যারিয়ার মিন? গ্লাস বাধা, গ্লাসের প্রতিবন্ধকতা মানে হচ্ছে গ্লাস সাধারণত দেখা যায় না, তোমার ট্রান্সপারেন্ট হয়, স্বচ্ছ হয়, তাই এমন কিছু যেটা আসলে যেই বাধা মানুষ স্বীকার করে না সেটাকে গ্লাস ব্যারিয়ার বলে। অ্যান আনএকনলেজড ব্যারিয়ার, একটা অস্বীকৃত অথবা একটা অজানা একটা বাধা, সেটাকেই বলে গ্লাস ব্যারিয়ার। ওকে, নেক্সট আসো, হোয়াট কাইন্ড অফ ব্যারিয়ার ডিড লীলা নাগ ওভারকেম? লীলা নাগ কি ধরনের বাধাকে কাটিয়ে এসেছিল? তুমি জানো পিতৃতান্ত্রিক বাধা, রাইট? এটা না? হ্যাঁ, প্যাট্রিয়ার্কাল ব্যারিয়ার, এটা লেখা আছে না প্যাসেজে একদম শুরুতে, পিতৃতান্ত্রিক সমাজের বাধা, সেটা তিনি কাটে আসছিলেন। এরপরে দেখো লাস্ট দু একটা আছে। Where did Leela Nag present a paper on the history of women's movement in 1928? তাহলে কোথায় তিনি নারীদের আন্দোলনের জন্য একটা পেপার উপস্থাপন করেছিলেন? তিনি কোথায়? আমরা যদি একটু এক্স্যাক্টলি এখানে যাই, দেখো তিনার পেপারের কথা কোথায় আছে দেখো,
এই যে এখানে আছে। in 19 আচ্ছা এটা তো না, এই যে at 1928 কলকাতা কংগ্রেস সেশন she presented a paper, তাই 1928 সালের কলকাতা কংগ্রেস সেশনে তিনি পেপারটা প্রেজেন্ট করেছিলেন, রাইট? তাহলে আমরা সেটা যদি নিচের দিকে খুঁজি, এই তোমরা যারা কথা বলছো এটা আসবে না এখানে, নিজে তো পড়ো না, অন্যদিকেও পড়তে দাও না। দেখো 1928 সালের কলকাতার যে কংগ্রেস সেশন, তাহলে এই যে এখানে আছে, রাইট? at the congress session, এটাই তো, রাইট? 1928 এর কথা আছে না? who gave লীলা নাগ special permission, কে লীলা নাগকে বিশেষ অনুমতি দেয়? আমরা জানি ঢাকা ইউনিভার্সিটির তৎকালীন ভিসি ফিলিপ হার্টগ, তিনি বিশেষ অনুমতি দেন। ঠিক আছে, আমরা একটু করে এগুলা পড়ে ফেলি, একটু আলোচনা করি, তোমরা নিজেরা পারবে। রেস্ট্রেইন মানে কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা, নিয়ন্ত্রণ করা। আমরা অপশনসগুলো দেখি। হোয়াট আর সাম অফ দ্য চ্যালেঞ্জেস লীলা নাগ ফেস ইন পারসুইং হার এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার? তাহলে লীলা নাগ তার ক্যারিয়ার এবং শিক্ষার ক্ষেত্রে কোন বাধার সম্মুখীন হয়? দেখো, লীলা নাগ ফেসড রেজিস্ট্যান্স, তিনি বাধার সম্মুখীন হন when she decided to join the Department of English at the University of Dhaka. কেন? as it was uncommon for women, কারণ এটা নারীর জন্য খুব মানে একটা অস্বাভাবিক ব্যাপার ছিল to pursue higher education at that time. ওই সময় নারীর উচ্চশিক্ষাটা খুব অস্বাভাবিক একটা বিষয় ছিল। এই ওর শীটটা নিয়ে ফেলো তো, তো শীট পাইছো? হ্যাঁ, কথা বলছো কেন? আমি এদিকে শেষ করতে পারতেছি না, তোমরা মনের সঙ্গে কথা বলতেছো। এরপরে দেখো, however with a special permission from the vice chancellor she overcame all these barriers and became the first woman to receive MA in English in 1923. তাহলে তোমার যদি এত কিছু লিখতে ইচ্ছে না করে তুমি যদি বই থেকে লিখো, তাহলে এই যে দেখো এখানে লেখা আছে, দেখো তিনি যে ইনিশিয়ালি, এই যে দেখো তার ব্যারিয়ারটা দেখো, এই লাইনটা দেখো। although her decision to join the Department of English initially met with resistance, দেখছো, she achieved her goal with special permission from the vice chancellor Philip Haddon. তুমি এইটা অবশ্য লিখতে পারো, ঠিক আছে? এবং তার জীবনে অনেক প্যাট্রিয়ার্কাল ব্যারিয়ার ছিল, মানে পিতৃতান্ত্রিক সমাজের বাধা ছিল, এই কথাটাও তুমি লিখতে পারো, ঠিক আছে? এটা একটা, আর একটা হচ্ছে এটা রেজিস্ট্যান্স, ঠিক আছে? এই দুইটাকে তুমি যদি প্রশ্নের সাথে লিখতে চাও, তুমি কিভাবে লিখবা? তুমি লিখবা কি, দ্য চ্যালেঞ্জেস লীলা নাগ ফেস ইন পারসুইং হার এডুকেশন ওয়্যার বলে প্যাট্রিয়ার্কাল ব্যারিয়ার্স অ্যান্ড রেজিস্ট্যান্স, এটা লিখতে পারো, অথবা প্যাট্রিয়ার্কাল ব্যারিয়ার্স লিখতে পারো। এর পরের লাইনে যে রেজিস্ট্যান্সের যে লাইনটা আছে সেটা তুমি লিখতে পারো। তারপরে তোমার যদি এগুলা মনে না থাকে তাহলে প্যাসেজ থেকে তুমি ওভাবে লিখতে পারো। তারপর আসো, হাউ ডিড লীলা কন্ট্রিবিউট টু উইমেন এম্পাওয়ারমেন্ট? লীলা কিভাবে নারীর ক্ষমতায়ন অবদান রেখেছিল? লীলা নাগ ওয়াজ ডিপলি ইনভলভড ইন দ্য এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, এটা লাইনে লেখা আছে। শি ফর্ম ঢাকা উইমেন্স কমিটি, ঢাকার উইমেন কমিটি করে না, যেটা দিয়ে তিনি কি করেন, রেইজ ফান্ডস ফর দ্য ফ্লাড ভিকটিম। আর কি করেন তিনি, ফাউন্ডেড দীপালি সংঘ টু ট্রেন অ্যান্টি কলোনিয়াল অ্যাক্টিভিস্ট, এটা করেন। আরেকটা কি করেন, স্টাবলিশড এ সেলফ ডিফেন্স ইনস্টিটিউট, এগুলো সবগুলো লেখা আছে না, একটা আত্মরক্ষার প্রতিষ্ঠান করেন ফর দ্য গার্লস। আবার শি অলসো ওপেন 12 ফ্রি প্রাইমারি স্কুল ফর গার্লস, 12টা ফ্রি প্রাইমারি স্কুল করেন মেয়েদের জন্য। তাহলে এগুলো সবগুলোই নারীর ক্ষমতায়নের জন্য করছেন না, এগুলো প্যাসেজে লেখা আছে, জাস্ট লাইনগুলো খুঁজে খুঁজে লিখে দিবে। তারপরে প্রশ্নটা দেখো, হোয়াট ওয়াজ লীলাস কন্ট্রিবিউশন টু পলিটিক্স? পলিটিক্সে লীলার কি অবদান ছিল? তাহলে লিখছি দেখো, লীলা নাগ ওয়াজ অ্যাক্টিভলি ইনভলভড ইন পলিটিক্স অ্যান্ড ওয়াজ এ স্ট্রং ভয়েস ফর ওম্যান রাইটস। তিনি খুব সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি নারীদের অধিকারের একজন শক্তিশালী বক্তা ছিলেন তিনি। শি ওয়াজ দ্য অনলি বাঙালি ওমেন ইলেক্টেড, লাস্টের লাইনে আছে না এটা, তিনি ছিলেন একমাত্র বাঙালি নারী
যিনি তখনকার আসনে 1946 সালে ইলেক্টেড হয়েছিলেন, নির্বাচিত হয়েছিলেন, এবং পার্টিসিপেটেড ইন 1928 কংগ্রেস সেশন। তিনি 1928 সালের কংগ্রেস সেশনে তিনি অংশগ্রহণ করেন, ওয়ার শি প্রেজেন্টেড এ পেপার অন দ্য উইমেন্স মুভমেন্ট ইন বেঙ্গল। দেখা আছে না? এটা আছে, মেয়েরা লাস্ট পেরাতে আছে এগুলো, ঠিক আছে? আমার সময় থাকলে আমি তোমাদের দেখাতাম। হাউ ডু ইউ ইভ্যালুয়েট লীলা নাগ? তুমি লীলা নাগকে কিভাবে ইভ্যালুয়েট করবা, মূল্যায়ন করবা? ইভ্যালুয়েট মানে কি? মূল্যায়ন করা। দেখো, লীলা নাগ ক্যান বি ইভ্যালুয়েটেড অ্যাজ এ গ্রাউন্ড ব্রেকিং। এই শব্দটা একটু দেখো, গ্রাউন্ড ব্রেকিং মানে যুগান্তকারী, গ্রাউন্ড ব্রেকিং মানে কি? অথবা যুগ সৃষ্টিকারী। তিনি ছিলেন একজন যুগ সৃষ্টিকারী ব্যক্তি। হু ব্রোক মেনি সোসাইটাল ব্যারিয়ার। সোসাইটাল মানে সামাজিক, ব্যারিয়ার মানে বাধা। যিনি অনেক সামাজিক বাধা কি করেছিলেন? ভেঙেছিলেন। শি ওয়াজ এ রেবেল, এটা লাস্টের দিকে লেখা আছে। তিনি শুধু ফেমিনিস্ট ছিল তা না, তিনি বিপ্লবী ছিলেন, সংস্কারক ছিলেন, সমাজকর্মী ছিলেন, স্ট্রং অ্যাডভোকেট ফর উইমেন্স রাইটস। নারীদের পক্ষে তিনি কথা বলতেন। মেকিং সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন টু বোথ এডুকেশন অ্যান্ড পলিটিক্স। তাহলে তিনি শিক্ষা এবং রাজনীতি উভয় ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। লাস্ট দেখো, ইজ লীলা নাগ এ ফিলান্থ্রপিস্ট? তোমরা এই শব্দটা একটু দেখো। ফিলান্থ্রপিস্ট মানে কল্যাণকামী, যিনি অন্যের কল্যাণ করেন, তাকে ফিলান্থ্রপিস্ট বলে। এখানে বলতেছে লীলা নাগ কি ফিলান্থ্রপিস্ট ছিল? হ্যাঁ না না? ইয়েস। তাহলে অ্যান্সার লিখছি দেখো, ইয়েস, লীলা নাগ ওয়াজ এ ফিলান্থ্রপিস্ট। এখন সে মানুষের জন্য কি কি করেছিল সেটা লিখতে হবে। শি ওয়াজ ডিপলি ইনভলভড ইন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস। তাহলে সামাজিক জনকল্যাণমূলক কাজে তিনি জড়িত ছিলেন, যেমন রেজিং ফান্ডস ফ্লাড ভিক্টিমের জন্য করেছিলেন, স্টাবলিশিং ট্রেনিং ইনস্টিটিউট করেছিলেন, সেটিং আপ ক্যাম্পস করেছিলেন নোয়াখালী রাইটসের ভিক্টিমদের জন্য। তারপরে আর কি করেছিল? এবং 12টা প্রাইমারি স্কুল করেছিল। চাইলে এটাও লিখতে পারো। লাস্ট প্রশ্ন দেখো, হোয়াই ইজ লীলা নাগ ইন্ট্রোডিউসড অ্যাজ এ মাল্টিফেসেটেড ফিগার? বহু গুণাবলী সম্পন্ন ব্যক্তি হিসেবে। মাল্টি মানে বহু। যেমন তোমরা মাঝে মাঝে যে ভিটামিনগুলো খাও, ওগুলো কি বলে? মাল্টিভিটামিন, রাইট? তোমাদের এই যে ক্রিম মুখে মাখো, ওইটাও মাল্টিভিটামিন ক্রিম, রাইট? মাল্টিভিটামিন মানে যেখানে অনেক ভিটামিন আছে। মাল্টি মানে বহু। তাহলে মাল্টিফেসেটেড এই কথাটার মানে হচ্ছে বহু গুণাবলী সম্পন্ন ব্যক্তি হিসেবে কেন বলা হয় তাকে? তিনি কি শুধু ফেমিনিস্ট ছিল, নারীবাদী ছিল, নাকি এর পাশাপাশি তিনি রেবেল ছিল, রিফর্মার ছিল, অ্যাক্টিভিস্ট ছিল? এরকম একটা লাইন আছে না? সেই লাইনটা আমরা লিখছি দেখো, লীলা নাগ ইজ ইন্ট্রোডিউসড অ্যাজ এ মাল্টিফেসেটেড ফিগার বিকজ হার ওয়ার্ক ওয়েন্ট বিয়ন্ড অ্যাডভোকেটিং ফর উইমেন্স রাইটস। শি ওয়াজ রিফর্মার, অ্যাক্টিভিস্ট, পলিটিক্যাল ফিগার অ্যান্ড চেঞ্জ এজেন্ট। এগুলো লেখা আছে। কন্ট্রিবিউটিং টু এডুকেশন, সোশ্যাল অ্যাক্টিভিজম অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ওভেন ইন ভ্যারিয়াস ওয়েজ। বিভিন্নভাবে তিনি এইসব ক্ষেত্রে অবদান রেখেছিলেন।